ওস্তাদ মাইক মাস্টারে আগের বাকি দিছে না দিলে কও দেই আজকে মাইকের তেজ মাইরা হাই হাই সংগ্রামী ভাই আজ বৈকাল এই শালায় তো আমার ভাত মারবো আজ বৈকাল দিন ফটিকায় গান্ধী পরে এই কোনটা এই তুই জনসভায় কি বলছিস গান্ধীর পরে পানির ট্যাঙ্কির নিচে এক বিরাট অ্যানাউন্সমেন্টের পেপারটা যে কোথায় রাখলাম পেপার ওপো পেপার ফাস্ট পেপার ওপো পেপার ফাস্ট পেপার ওপো পেপার ফাস্ট পেপার ওপো পেপার অ্যানাউন্সমেন্টের পেপারটা যে কোথায় রাখলাম পেপার অ্যানাউন্সমেন্টের পেপার যদিও জানি কথা তো সেই একই পেপার ভাই সব আগামীকাল বৈকাল 3 ঘটিকায় গদবাধা কথাবার্তা তারপরও সভাপতি কে প্রধান বক্তা কে সেটা তো পেপার কোথায় যে রাখলাম পেপার অ্যানাউন্সমেন্টের পেপার পেপার অ্যানাউন্সমেন্টের পেপার পেয়েছি পেয়েছি পেপার অ্যানাউন্সমেন্টের পেপার দপ্তর সম্পাদকের হাতে লেখা ছিঁড়ি দেখো এমন হাতের লেখা নিয়ে মতলব মিয়া কি করে যে পার্টির দপ্তর সম্পাদক হয় বুঝি না সুযোগ পেলেই প্রত্যেকটা দিন আমার কাছে এসে সে প্রত্যেকটা দিন 24টা ঘন্টায় রোয়াব ছাড়বে বুঝলে হযরত আলী আজ 22 বছর পার্টির লেজ ধরে আছি কেন জানো কেন কেন আরে আমার কোনো ইন্টারেস্ট নেই পার্টি আমাকে ছাড়ে না বলে মতলব হাওলাদার ছাড়া পার্টি নাকি একদিনও চলে একদম ঠিক স্যার বুঝলে হযরত আলী এই যে আমার তো আত্মত্যাগ স্যাক্রিফাইস এগুলো কিন্তু বৃথা যাবে না পার্টি পাওয়ারে গেলে নিজের পক্ষে একটা হাফ মন্ত্রীর পোর্টফোলিও তো পাবোই একদম ঠিক স্যার মতলব শালা নাকি পাবে হাফ মন্ত্রীর পোর্টফোলিও দৃশ্যটা ভাবলেই আমার পেটের ভেতর একেবারে মোচড় দিয়ে ওঠে আরে পেটে এক ফোঁটা বিদ্যে নেই পার্টি অফিসে বসে পার্টির কোনো কাজ করে না ডাউট বাটপাটের নিয়ে কমিশন মারার ফিকির করে এই যদি হয় মন্ত্রী তবেই হয়েছে যদিও দুঃখের সঙ্গে বলতে হয় এরাই মানে এই ধরনের মতলবালিরাই দেশের মন্ত্রী হয় হচ্ছে এবং হবেও তথাপি
আমার মতামত আমি জানিয়ে রাখলাম। আরে দুইখানা চটি বই লিখিও তো কেউ কেউ জাতীয় পুরস্কার পাচ্ছে, তাই বলে কি তাকে রবীন্দ্রনাথের মামাতো ফুফাতো ভাই বলবো? স্বাধীনতা বিরোধীরাই স্বাধীনতা পুরস্কার পাবে, এটাও তো একরকম আইনি হয়ে গেছে। যত বড় শিল্পী হন না কেন, যত বড় শিল্পী হন না কেন, রাষ্ট্রীয় পুরস্কার আপনি পাবেন না দলীয় লোক না হলে। আর এই তো কিছুদিন আগেই তত্ত্বাবধায়ক সরকারের আমলে একজন উপদেষ্টা চ্যারিটি বিগিনস এট হোম এই প্রবচনকে সত্য বলে জেনে তার ভাইরাকে খুঁজে নিয়ে 21 পদক তার গলায় ঝুলিয়ে দিলেন। মতলব মিয়ার কাছে শুনেছি ওই উপদেষ্টা ভদ্রলোক রাজনীতির কেউ নন, তিনি নাকি দেশের একজন বিখ্যাত শিক্ষাবিদ। তা ধরুন গে দেশের শিল্প সংস্কৃতির আজকাল যে অবস্থা, তাতে তো মনে হচ্ছে আর কিছুদিনের মধ্যেই আমি একজন বিখ্যাত কণ্ঠশিল্পী হয়ে যাব। আরে আমি তো দিন রাতেই কণ্ঠের চর্চাই করছি, আর আমার এই শিল্পটিও কিন্তু খুবই উচ্চ মার্গের, আর সেটি হলো আর্ট অফ মাইকিং, তার মানে চুঙা শিল্প। দেখুন আমি এই শিল্পের চর্চায় রত আছি, তা ধরুন গে 30-35 বছর হবে। এই শিল্পের সেবায় আমার কোনো ক্লান্তি নেই। আমার কাজে পার্টির লোকজন খুশি হয়ে আমাকে একটি টাইটেলও দিয়ে দিয়েছে, আর সেটি হলো মাইক মাস্টার হযরত আলী পিতা মৃত একাব্বর আলী মুন্সি। আমি অবশ্য ওই মুন্সি পদবিটা সবিনয়ে ত্যাগ করেছি, তার কারণ দেশের মোল্লা মুন্সিদের যেরকম কাপড় খুলে যাওয়া অবস্থা, তাতে করে ওই মুন্সি পদবিটা আর অক্ষুণ্ণ রাখার রুচি হয়নি। দেখুন আমি চোঙা ফুকি বটে, কিন্তু আমার এই ভেতরকার অ্যানাটমিটা ওই চোঙার মতন ফাঁপা অন্তঃসার শূন্য নয়। আমি 1942 সালে ম্যাট্রিক পাস করে ঠেলে ঠুলে বিএ পর্যন্ত পৌঁছেছিলাম। তা বিএ ক্লাসে পড়তে পড়তেই রাজনীতির গন্ধম গুলিটা আমার পেটে পড়ে গেল। সঙ্গে সঙ্গেই আমার সমগ্র অস্তিত্বে দেশ আর দশের মুক্তির বিষয়টি যাকে বলে একেবারে কন্দল লেপটা হয়ে জাকিয়ে বসলো। আমার পিতা এই সুখবর শুনে আমার সঙ্গে যাবতীয় সম্পর্ক ছিন্ন করলেন। পিতার এমন আচরণে আমি ভীষণ অবাক হয়েছিলাম। পিতা বুঝলেনই না তার পুত্র দেশ সেবার কাজে নিজেকে উৎসর্গ করে কি এক মারাত্মক দৃষ্টান্ত স্থাপন করতে চলেছে। শব্দটা কি বললাম? মারাত্মক, মারাত্মক দৃষ্টান্ত। হ্যাঁ, আজই এত বছর বয়সে আমার দেশ সেবার দৌড় যখন একটা সাইনবোর্ড সর্বস্ব পার্টির চৌকাঠে এসে ঠেকেছে, আর আমার দেশ সেবার দৌরাত্ম যখন একটা ভাঙাচোরা মাইক্রোফোনের গতরে সীমাবদ্ধ হয়ে গেছে, দৃষ্টান্তটাকে তো তখন মারাত্মক কি বলতে হয়। আমার মনে আছে একবার কলেজে আমরা প্রিন্সিপালের কামরার সামনে অবস্থান ধর্মঘট করছিলাম। আমাদের সংগ্রাম চলবে, আমাদের সংগ্রাম চলবে। প্রবল দাবির মুখে সেদিন লোকাল অ্যাডমিনিস্ট্রেশনকে মাথা নত করতে হয়েছিল। আমরা বুক ফুলিয়ে থানা থেকে বের হয়ে এসেছিলাম। থানার গেটে আমাদের মালা পরানো হয়েছিল। মালায় গাঁথা ফুলগুলোকে সেদিন মনে হয়েছিল মায়ের আশীর্বাদ, প্রিয়ার ভালোবাসা। অন্য কারো কথা জানি না, আমি বলতে পারি সেই দিন সেই মুহূর্তেই মালার ফুলগুলোকে ছুঁয়ে আমি শপথ নিয়েছিলাম দেশ ও দশের সেবায় জীবনকে উৎসর্গ করব। দেশটাকে সেদিন মনে হয়েছিল মা জননী, আর দেশের মানুষকে মনে হয়েছিল আত্মার আত্মীয়। সেই দিন সন্ধ্যায় আলম কেবিনে আমাদের নেতা আসমত ভাই আমার
সজোরে কিল বসালেন, আমি আচমকা আঘাতে কোঁকে উঠলাম। হযরত আলী, এই তোমার তো পলিটিক্যাল ক্যারিয়ারে একেবারে বউনি হয়ে গেল। বুঝছি আসমত ভাই যে 10 মণি কিল একখান বসাইলেন। আরে না না, সেইটা বলি নাই, কইলাম এই তো প্রথম থানার দানাবানি পেড়ে পড়লো, তাতেই তোমার পলিটিক্যাল ক্যারিয়ার শুরু হয়ে গেল। এখন খালি কোন দিকে আগাবো যদি বলতেন আসমত ভাই। আরে মিয়া, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সব দিকে আগাইবা, রাজনীতির কোনো দিক বেদিক নাই, খালি আমি এগিয়েছি বটে, নেতাদের নির্দেশে জেলখানা থেকে মাফ করবেন পায়খানা পর্যন্ত গেছি। সে বছর বড় আগের কথা, আমাদের এক মিছিলে পুলিশ যথারীতি টিয়ার গ্যাস মেরে মিছিলটিকে ছত্রভঙ্গ করে দেবে। যেদিকে পারলো ছুটে পালালো, আমিও ছুটলাম। দু চোখে অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না। হঠাৎ সামনে একটা সিঁড়ির মতন ঠেকলো, দুটার করে সিঁড়ি মেয়ে উপরে উঠে দেখি একটি বদ্ধ দরজা। লাঠি দিয়ে দরজা খুলে ভেতরে ঢুকে পড়লাম। সঙ্গে সঙ্গে দশা সই ভুড়িও এক লোক আমাকে ঝাপটে ধরলো। আমি ভাবলাম বুঝি ঘাপটি মেরে থাকা সিআইডির কোনো লোক। আমি প্রাণপণে ধাক্কা মেরে লোকটিকে ফেলে দিলাম। সঙ্গে সঙ্গেই বাজ খাই গলায় লোকটি চিৎকার করে উঠলো, চোর গলিকে কি শান্তি মতো হাগাবো, তাও কারণ যাবো না। বলে কি লোকটা আমাদের ওই সমস্ত আন্দোলন মিটিং মিছিল টিয়ার গ্যাসের সঙ্গে ওই সমস্ত প্রাকৃতিক ক্রিয়াকর্মের সম্পর্কটা কি? আমি ভয়ে ভয়ে চোখ তুলে চোখ ঘষে তাকালাম, দেখি ভীষণ দর্শন, এক বদল কুতকুত আপনার হাতে দণ্ডায়মান, টুঙ্গিটা কোমর পর্যন্ত তোলা। সঙ্গে সঙ্গে বিবাদমান পরিস্থিতি আমার কাছে পরিষ্কার হয়ে গেল। পুলিশের তাড়া খেয়ে ছুটতে ছুটতে আমি কি ল্যাট্রিনে ঢুকে পড়েছি। মানে ওই যে পুলিশ পুলিশ টিয়ার গ্যাস মেরেছে, তো তাই পুলিশের টিয়ার গ্যাস মারছে, তো পুলিশের হোকার পিছে লাগা দা। যতই দিন যাচ্ছিল পার্টির কাম কাজ আমার ভালো ঠেকছিল না। আমি সেই কবে ভিটে মাটি ত্যাগ করে দেশ ও দশের মুক্তির জন্য নেতার পার্টির লেজে ঝুলে আছি, কিন্তু এরা তো কেউ দেশের কথা বলে না, দেশের মানুষের কথা ভাবে না। দিনরাত মিটিং মিছিল চলছে, কিন্তু কোথায় যেন একটা ফাঁক থেকে যাচ্ছে। ফাঁক ফাঁক কথা আর কাজের মাঝে, নেতা আর কর্মীর মাঝে, আর ওদিকে ওদিকে জনসাধারণ দাঁড়ানো থেকে বসে যাচ্ছে, বসা থেকে শুয়ে পড়ছে, আর শোয়া থেকে ঢলে পড়ছে মৃত্যুর কোলে। বিশ্বাস করুন, গত 40 বছরের ওপর রাজনীতির সঙ্গে লেফটালেফটি করে আমার যে অভিজ্ঞতা হয়েছে, তা থেকে বলতে পারি আমাদের এই পোড়া কপাল ভূখণ্ডের একটাই সমস্যা, আর সেটা হলো রাজনীতি। মাঝে মাঝে আমি ধোঁকায় পড়ে যাই, এই মালটার নাম রাজনীতি হলো কেমন করে, যার সঙ্গে নীতির কোনো সম্পর্কই নেই। নীতি নামক বস্তুর সংমিশ্রণে যার পয়দাই অসম্ভব, সেটা রাজনীতি হয় কেমন করে? এই প্রশ্নটা কিছুদিন আগে আমি পার্টির একজন পাতি নেতাকেও বলছিলাম। আমার প্রশ্ন শুনে ভদ্রলোক এমন ভাবে তাকালেন, রাজনীতি শব্দটা জীবনে প্রথম শুনলেন। বিস্ত্রিক গলা খাকারি দিয়ে পাতি নেতা নড়ে চড়ে বসলেন।
উন্নয়নও বুঝি না, প্রগতিশীল বুঝি না, প্রতিক্রিয়াশীল বুঝি না। আমার চাই পাওয়ার, এটাও আবার লাগাতার। পাওয়ার দিয়ে কি হবে বাবাজি, যদি জনসাধারণের সেবাই না হতো? হজরত ভাই, সেজন্য তো আপনারাই আছেন। আপনারা জনসাধারণকে জনসভায় খবর দিবেন, তাদেরকে জনসভায় আনার ব্যবস্থা করবেন। জনসাধারণ নেতাদের মুখের মধুর বচন শুনে নিশ্চিন্ত মনে বাড়ি যাবে। ব্যাস, জনসাধারণের আর কি চাই? ব্যাস, জনসাধারণের আর কি চাই? খুব ভালো তামাশা বুঝলেন, তামাশা। ডাবল প্রোগ্রাম, এক টিকেটে দুই ছবি। একদিকে নেতারা সমানে রাজনীতি করে বেড়াচ্ছেন, আর অন্যদিকে জনসাধারণ যুবক বালকের মতো সমানে রাজনীতির সোয়াদ স্বাদ খুঁজে চলেছে। আর আমাদের এই জনসাধারণ মাশাআল্লাহ, যে যখন ডাক দেয় না কেন তখনই কাছাটা খুলে রাস্তায় নেমে পড়ে। ভাবখানা এমন, কাছাটা আটখালা হয়ে রেডি হয়েই থাকে। যখনই যে কেউ ডাক দেয় তখনই কই মাছের মতো লাফালাফি শুরু করে। কে ডাক দিল, কেন ডাক দিল সেটা খতিয়ে দেখা তো দূরে থাক, আরে ডাক দিনেওয়ালার কণ্ঠস্বরটা পর্যন্ত চেনার চেষ্টা করে না। কদিন আগে ঝাড়ুদার মন্ত্রী মাথায় টুপি লাগিয়ে ডায়াসে দাঁড়িয়ে যায়, হাঁক ছাড়ে। আরো শ্রোতার অভাব হয় না। বিশ্ববিহার সাগরেদরা যারা কদিন আগেই লেজ তুলে পালিয়েছিল, যাদেরকে এই জনসাধারণই ধাক্কা মেরে মেরে ভাগিয়েছিল, তারাও এখন যত্রতত্র মিটিং মিছিল করে বেড়াচ্ছে। আর ইতিহাসের নব্য মির্জাফর, আজীবন সার্কাসের ক্লাউন, সেই মরহুম বেটে বেঈমানটা যখন কোকাতে কোকাতে মাইক্রোফোনের সামনে এসে দাঁড়াতো, তার ভাগ্যেও কিছু কাঁচা খোলা পাবলিক জুটে যাচ্ছিল। বিচিত্র রকম দুর্ভাগা এই দেশ, স্বাধীন হবার উদগ্র বাসনায়, মুক্তির জন্য তীব্র উন্মাদনায় নেতাকে পিতা বানায়। পিতার হাতে ধরিয়ে দেয় বিপজ্জনক পতাকা। পিতা সারি সারি কামান বন্দুকের সামনে দাঁড়িয়ে ঘোষণা দেন, এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জীবন বাজি রেখে একদিন পিতা পুত্রকে এনে দেয় স্বাধীনতা। বিনিময়ে পুত্র সাজে জন্মদাতা পিতা